নাম হচ্ছে অ্যাসিড এন্ড বেস। এই কথা বলো না, কথা বলো আমার সাথে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, সমস্যা পড়াই তোর মজা লাগে না মানে ঠিক নেই। দেখো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড, এটা অ্যাপ্লিকেশন দিয়ে শেষ করছিলাম আমরা। আজকে আমরা টোটালি নতুন একটা চ্যাপ্টার চলে যাচ্ছি, সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার অ্যাসিড এন্ড বেস। আচ্ছা একজন তো নতুন দেখা যাচ্ছে মনে হচ্ছে পেছনে। আচ্ছা সমস্যা নেই, পরে বুঝতে হবে। আমরা এই চ্যাপ্টারে নতুন তেমন কিছু নাই, আমাদের সিলেবাসে যে টপিকগুলো দেখলাম ম্যাক্সিমাম টপিকগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট জন্য পড়ে আসছে বা 9 এর মধ্যে পড়ছে। এখন জাস্ট আমরা এটা দ্রুততার সাথে শেষ করব এবং আমরা সর্বোচ্চ এটা দিলেই বাস, কারণ এটা দিতে আমার নতুন কিছু আমাদের প্রমাণ নাই, সুতরাং এটা একটু ফাস্ট আগে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা আমরা শুরু করি আজকে অ্যাসিডস এন্ড বেসিস। প্রথম আমরা এখানে কিছু একটা एग्जांपल দেখতে পাচ্ছি। দেখো एग्जांपल গুলো কি? প্রথম হচ্ছে কমন হাউজহোল্ড অ্যাসিড আর কমন হাউজহোল্ড বেস। এখানে দেখো প্রথম দেখা যাচ্ছে কি সাবান। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে একটা বোতল, অ্যাসিডের বোতল মনে করো। তারপরে এখানে অনেকগুলো কমলা লেবু, লেবু জাতীয় কোনো বিভিন্ন ফল এগুলো কেটে কেটে রাখা। এখানে একটা কাঁচের বোতলে দেখা যাচ্ছে যে রাখা, এটা হাউজহোল্ডে ব্যবহার করা হয়, নাম বলতেছি। আর এটা হচ্ছে অ্যাসপাইরিন বা অ্যাসপিরিন বলা হয়। ঠিক আছে? এটা আমাদের ওষুধের মতো। প্রথম যেটা বললাম, প্রথম হচ্ছে কি সাবান। সাবান হচ্ছে স্টিয়ারিক অ্যাসিডের সল্ট, তার মানে এটা একটা অ্যাসিড। এই অ্যাসিডের সাথে যখন কোনো ক্ষারের বিক্রিয়া হয় তখন একটা লবণ পাওয়া যায়। আমরা নরমালি কি জানি অ্যাসিড এবং বেস রিঅ্যাকশন করে কি পাওয়া যায়? সল্ট এবং ওয়াটার, তাই না? তো এই যে স্টিয়ারিক অ্যাসিডের সল্ট যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে কি সাবান, সল্ট বা সোপ। আচ্ছা এই সোপ আবার তোমার মনে করো যে হার্ড সোপ আছে, সফট সোপ আছে, তাই না? এখন এই যে মেয়েরা নরমালি কি ডাব সাবান বা এই ধরনের সফট সোপ গুলো ইউজ করে আর কি। আর কাপড় কাচা যে সাবান, এটা জীবনও ইউজ করে তোমরাও করো না, ঠিক আছে? তো নরমালি হচ্ছে যেটা ক্ষারের পার্সেন্টেজ বেশি থাকে সেটাকে আমরা হার্ড সোপ হিসেবে চিনি, আর যেটাতে হচ্ছে ক্ষারের পার্সেন্টেজটা কম থাকে সেটাকে আমরা কি জানি? সফট সোপ। যেমন ডাব সাবান হচ্ছে ক্ষারের থেকে ক্লিয়ার ম্যাটেরিয়াল বেশি থাকে, বা ওই মুখে যে সাবান টাবানগুলো ইউজ করো সেগুলো, বা বডিতে যে সাবানগুলো ইউজ করো সেটা দেখা যাচ্ছে ক্ষারের পার্সেন্টেজটা একটু কম থাকে তুলনামূলক হলো 500 বদ সাবানের তুলনায়। ঠিক আছে? তো তারপরে দেখো উপরে আছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড মানে তোমার আমরা যে বাজারে বোতল জাতীয় দুধ পাওয়া যায় না, বা তোমার হচ্ছে বিভিন্ন যে রান্না বান্নার কাজে ইউজ করা হয় এমন কিছু দুধ পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায়, সেই ধরনের ওগুলো ল্যাকটিক অ্যাসিড। এই ধরনের অ্যাসিডগুলো আমরা এখানে পাই, যেগুলো আমরা বিভিন্ন ফুড ম্যাটেরিয়ালে ইউজ করতে পারি। তারপরে চলে আসি আমরা সাইট্রিক অ্যাসিড। এটা খুব একটা কমন একটা অ্যাসিড আমাদের, কারণ আমরা সাইট্রিক অ্যাসিড মোটামুটি সবাই খাই, ভাতের সাথে লেবু কমলা সব কিছু। স্যার আমি কি কালার রেড হয়ে গেছি নাকি এগুলো? না ওটা আসলে ওই কালার হচ্ছে মাঝে মাঝে ঝিকমিক ঝিকমিক করে আসলে। ঠিক আছে? যার কারণে আমারও চোখে একটু প্রবলেম হয়। তাহলে আমরা সাইট্রিক অ্যাসিড সম্পর্কে জানলাম। এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেবুতে থাকে। এরপরে এই যেটা বললাম একটা বোতল, এটা মোটামুটি মেয়েদের সাথে খুব ফ্যামিলিয়ার একটা নাম, ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার। ও হ্যাঁ ঠিক আছে? আচ্ছা রান্না করে না মেয়েদের সাথে ইউজ করে একটা নাম, খুব কমন একটা। ঠিক আছে? একটা চাল বানাইতে এই জায়গায় হচ্ছে ভিনেগার ইউজ করা হয়, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তারপর হচ্ছে তোমার অ্যাসপিরিন বা হচ্ছে অ্যাসিটাইলিক অ্যাসিড আর কি। যাই হোক এগুলো ছিল স্যার অ্যাসপিরিন এটা কি? অ্যাসপিরিন হ্যাঁ এই যে লেখা তো আছে না, মানে এই জিনিসটা কি আসলে ওষুধ আছে না, অ্যাসপিরিন ওষুধ খাও না। না স্যার ওই যে পড়ছিলাম আগে যে ডেঙ্গুর রোগীদের অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না, কি ওষুধ ওইটাই জানতাম না আসলে। আচ্ছা অ্যাসপিরিন ওষুধ হচ্ছে সেকেন্ড হচ্ছে তোমার ঘুম নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এটা একটা ব্যাপার, এটা হচ্ছে একদম মিনিমাম পরিমাণ ঘুমের দিয়ে থাকে ওষুধের যে জ্ঞানিক যে সাবস্টেন্স আছে সেটা খুব কম থাকে। আর এটা বেসিক্যালি
ডেঙ্গু রোগী যারা থাকে এবং এইটা খাওয়ার পরে আমাদের ব্লাড সেল রেড ব্লাড সেলের উৎপন্নটা কমে যায় তুলনামূলকভাবে। আর ডেঙ্গু রোগীদের কি প্লেটলেট কমে যায়, ব্লাড রিলেটেড প্রবলেম থাকে, সেই মুহূর্তে যদি মনে করো রেড ব্লাড সেল ব্লাড সেলটা আরো কমে যায়, এই জন্য এখানে ডেঙ্গু জ্বর হলে শুধু ডেঙ্গু না, জ্বর অসুস্থ হলে অ্যাসপিরিন নরমালি খাওয়া যায়। অনেক সময় দেখা যায় সর্দির জন্য খায় না, নাক মুখ বন্ধ হয়ে ঘুম খুব ভালো হলে দেখা যায় আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এরপর চলে আসি আমরা কিছু কমন বেস আছে যে আমরা বাসা বাড়িতে ইউজ করি। প্রথমটা একটু হার্পিক মনে হচ্ছে, ধরে নিলাম এটা হার্পিক বা ওই ধরনের কোনো কিছু। এরপর হচ্ছে অ্যামোনিয়া দেখতেছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখতেছি, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দেখতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড দেখতেছি। ঠিক আছে, প্রথম চলে যায় বোতলটা যদি হার্পিকের না, তারপরে ওটা হচ্ছে আপনি ধরে নিলাম হার্পিক, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এইগুলা বেসিক্যালি ক্লিনিং এর, যেমন ওয়াশরুম বা কলের যে পিচ্ছিল হয়ে যায় না আসলে কলের জায়গাটা, এইগুলা জায়গাগুলোতে আমরা জীবাণুনাশক ক্লিনিং এর হিসেবে আমরা ইউজ করতে পারি এই টাইপ অফ বেস। তারপরে দেখো এখানে আছে সেই অ্যামোনিয়া গ্লাস ক্লিনার, হ্যাঁ, এগুলো আমরা যে গ্লাস ক্লিনার, চশমা বা মোবাইল স্ক্রিন ক্লিন করি না, এই গ্লাস ক্লিনার হিসেবে কিন্তু অ্যামোনিয়া ব্যবহার করা হয়। বা টয়লেটের যে সোপগুলো আছে, মানে যে হার্পিক রিলেটেড, ওর ভিতরে অ্যামোনিয়া আছে। তারপরে দেখো এখানে কি আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর একটা বেস, এই যে আমরা দাঁড়ায় আছি টাইলসের উপরে, এই টাইলসের ভিতরে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। মার্বেল, চুনাপাথর যেগুলোকে বলা হয়, এইরকম অ্যাপ্লিকেশনগুলো আমাদের ঘর বাড়িতে সবসময় আমরা দেখতে পাই। তো বন্ধ হয়ে গেল। তারপরে দেখো কি ছিল, তারপরে ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটাও মেয়েরা সবথেকে ভালো জানে, এটা হচ্ছে বেকিং সোডা, রুটি বা কেক টেক বা ফোলানোর জন্য। বেসিক্যালি এখানে কি ঘটে বলো, তোমরা তো বানাইছো তাই কি ঘটে কি এখানে, মানে ওটা কেন আমরা ইউজ করি? স্যার ফুলে, আমি ফুলে কি ঘটে, নাকি আমি গেলে কি আমি মোটা হয়ে যাবো? না না স্যার, আমরা বড় ফেল নিতে পারি। হ্যাঁ, রিঅ্যাকশন থেকে মনে আছে চকলেট টাইপের ইয়া হয়ে যায় স্যার, ফার্মেন্টেড। আচ্ছা যাই হোক, তারপর আমি বলতেছি, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা হচ্ছে কস্টিক সোডা। এটা নরমালি হচ্ছে এটা কেমিক্যাল ইউজ করা হয়। দেখা যায় অনেক জায়গায় অনেক প্রবলেমের ময়লা টয়লা পড়ে থাকে না, এই যে মাটিতে, তখন দেখা যাচ্ছে বাতাস সোডা আছে। এখন দেখা যাচ্ছে যে কোন ময়লা পড়ে থাকে না, এই ময়লাগুলো তাহলে আমরা গ্লাসে যত বসি না কেন স্ট্রং একটা বেস দেওয়া হয়, তখন বেস দেওয়া সেই জায়গাটা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডটা ইউজ করি। ঠিক আছে, এটা অনেক স্ট্রং একটা বেস। কি হাসবে না স্যার, হাসবে না, মনে তো হচ্ছে সেরা। আচ্ছা দেখো, কি আবার হাসবে, এখন দেখো সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বেকিং পাউডার বা যে খাবার সোডা। তো তোমরা বলতেছো কি যে এটা স্যার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ফুলাই ফেলে, ইস্ট দেয়, ফার্মেন্টেশন হয়, অনেক কথা, সব কিছু নিয়ে চলে আসছে একটা মধ্যে। তো নরমালি এই জায়গাটা দেখো, সেটা যখন হিট দেওয়া হয়, ইস্টটাকে এই হচ্ছে সাপোর্ট দেয়। ঠিক আছে, এখানে যখন তুমি হিট দাও, যখন কেক বানাও বা তোমার হচ্ছে গরম পানিতে দিতে হয়। আচ্ছা যাই হোক, যে পানিতেই দাও না কেন, দেওয়ার পর এটা কি হিট তো দিচ্ছ, গরম পানি মানে কি হিট। তো এইটা প্রথমত কি হয় বলতো একটু, এটা ভেঙে যায়, এটা ভেঙে যায়। তো ভেঙে গিয়ে কি হয় বলতো, ভেঙে গিয়ে নরমাল হচ্ছে সোডিয়াম আয়ন হয় আর হচ্ছে পানি হয়, বাইকার্বনেট আয়ন হয়। একদম প্রথম বেসিক লেভেলের পড়া। এরপরে এই যে বাইকার্বনেট, এই বাইকার্বনেটটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, হাইড্রোক্সিল আয়ন হলে আছে গ্রাভিটাস। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো হাইড্রোক্সিল আয়ন পাবো, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো। পরবর্তীতে এই হাইড্রোক্সিল, এখানে যদি অ্যাসিড থাকে, কিছু অ্যাসিডিক সাবস্টেন্স থাকে বা পানি, এই দিক থেকে মিলে আরো পানি উৎপন্ন করে ফেলে। কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা কি উড়ে যেতে চায়, কিন্তু উড়ে যেতে চাইলেই তো যাবে না। এটা একটা গান আছে না, এটা আমার মনে যায়। তো ও যখন উড়ে যেতে চাইবে, ওর তো অবস্থান হচ্ছে আমরা আকার বা হচ্ছে ময়দান, বললাম ময়দান। তো ওর চার সাইডে সারাউন্ডিংস ঘেরা না, ও জায়গায় আস্তে আস্তে একটা ভ্যাকুয়াম, একটা বাবল তৈরি করার চেষ্টা করে। তখন ওই জায়গাটা ফুলে যায়, ভিতরে কার্বন ডাইঅক্সাইড থাকে, এই হিসেবে আস্তে আস্তে ফুলে যায়।
প্রথম যে থিওরি সেটা হচ্ছে আর্মিনিয়াস। নরমালি আমরা অ্যাসিড এবং বেস ডেফিনেশনের দিক থেকে চিন্তা করে তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, তিনটা থিওরির উপরে ডিপেন্ড করে আমরা অ্যাসিড এবং বেসকে ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, কিরকম কিরকম থিওরি? প্রথমটা হচ্ছে আর্মিনিয়াসের থিওরি, দ্বিতীয়টা হচ্ছে কি ব্রনস্টার লাউরি থিওরি, এটাকে এর আরেকটা নাম আছে কি স্যার হাসতে বলুন, ব্রনস্টার লাউরি, যে এটা হচ্ছে নাকি নামটাই হাসি। আচ্ছা এখন হচ্ছে ব্রনস্টার এবং লাউরি সেই থিওরিটার হচ্ছে আরেকটা নাম আছে, সেই থিওরিটার নাম মনে হয় প্রোটোনিয়াম অথবা প্রোটো থিওরি। আচ্ছা দেখো আরেকটা ছিল হচ্ছে লুইস, ঠিক আছে হ্যাঁ লুইস তো আলাদা, এটা আলাদা একটা নাম, ওটা বলি না, আমি বলছি স্যার যে ব্রনস্টার এবং লাউরি যে থিওরি সেটা আরেকটা নাম আছে সেটা দিয়ে। আচ্ছা দেখো এখন আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে আর্মিনিয়াস থিওরি অফ অ্যাসিড। আর্মিনিয়াস থিওরি অফ অ্যাসিড, প্রথমত যদি কোনো কম্পাউন্ড আমার অ্যাকুয়াস মিডিয়াম বা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রোডিউস করতে পারে তাহলে সেটাকে আমরা বলতে পারি অ্যাসিড। এটা কার মত? এটা হচ্ছে বিজ্ঞানী আর্মিনিয়াস, এটা কত সালে দিছে? প্রায় 80 এর দশকে, মানে 1880 সালের দিকে তিনি এটা আবিষ্কার করছে বা বলছে আর কি। তো এখানে দেখো কি বলছে, an acid is a substance that dissociates in water to form hydrogen ion। তার মানে আমরা আর্মিনিয়াস বলতেছি কি যে সকল কম্পাউন্ড গুলো তোমার হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রোডিউস করতে পারে বা সেই কম্পাউন্ডটা ভেঙে গিয়ে যে আয়নগুলো ফর্ম করবে তার মধ্যে একটা আয়ন হচ্ছে হাইড্রোজেন আয়ন। যদি এরকম কোনো কম্পাউন্ড যদি হয় তাহলে সেটাকে আমরা অ্যাসিড বলতে পারি। যেমন দেখো এখানে তিনি বলতেছেন কি, যেমন HCl, এটা অবশ্যই এইগুলো লিখতে হবে, মানে অ্যাকুয়াস মিডিয়াম ছাড়া সম্ভব না। এটা ভেঙে গেলে দেখা যাচ্ছে কি হয় প্লাস Cl, ঠিক আছে। তো তার কথা ভাষ্য অনুযায়ী এই যেখানে হাইড্রোজেন আয়ন প্রোডিউস হবে সেটাই হচ্ছে অ্যাসিড। এই হাইড্রোজেন আয়নটা কোথা থেকে আসছে? HCl থেকে আসছে, ঠিক আছে। এই জন্য এটা নাম হচ্ছে অ্যাসিড। ঠিক তেমন একটা কমন একটা নাম দিয়েছে সেটা হচ্ছে HA। এটা হচ্ছে যে কোনো একটা মনে করো যে অ্যালাইন হতে পারে তাহলে প্লাস। আচ্ছা বুঝতে পারছো এটা? এখন এরপর দেখো সালফিউরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, তারপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আছে। এখন কথা হচ্ছে যে স্যার ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার আর সালফিউরিক অ্যাসিড দুইটা পাত্রে রাখবেন, দুই হাত দুই মধ্যে ঢুকে দিবেন, সম্ভব? এক হাত সুস্থ থাকবে আর একটা অসুস্থ হয়ে যাবে, কিন্তু কেন স্যার? একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর একটা হচ্ছে উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড কিভাবে আমরা বুঝবো সেটা হচ্ছে আচ্ছা তাহলে হচ্ছে পরীক্ষায় আসলে তোমাদের যখন পরীক্ষায় আসবে তখন এটা লিখে দিবে যে আমরা স্যার টেস্ট করব হাত দিয়ে, হাত অক্ষত অবস্থায় থাকলে উইক অ্যাসিড আর হচ্ছে না থাকলে হচ্ছে এক কথা বলুন। আচ্ছা দেখো তো ঠিক আছে কিনা সেটা, ঠিক আছে। এখন দেখো এই যে দুইটা নাইট্রিক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড, আমরা কিন্তু নরমালি জানি যে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর এটা হচ্ছে উইক অ্যাসিড, কিন্তু এটা কেন? এটা কেন এই ব্যাখ্যাটা পরীক্ষা, ঠিক আছে? কেন দেখো আমি এখানে বলতেছি যে এইখান থেকে এই নাইট্রিক অ্যাসিডটা ভেঙে কি পাচ্ছি আমি? হাইড্রোজেন আয়ন পাচ্ছি এবং নাইট্রিক আয়ন পাচ্ছি। একই রকম ভাবে ইথানোয়িক অ্যাসিডটা ভেঙে আমার ইথানয়েড আয়ন পাচ্ছি, আবার হচ্ছে হাইড্রোজেন আয়ন পাচ্ছি, ঠিক আছে। তো এখানে যেটা ঘটে স্ট্রং অ্যাসিড 100%
ইথানিক অ্যাসিড সরি স্ট্রং অ্যাসিড 100% ডিসোসিয়েট হয় বা বিয়োজিত হয় আয়নগুলো। যেমন এই জায়গাটার দিকে আমরা যদি একটু চিন্তা করি, এইটা এই যে এখানে 100% এটা বিয়োজিত হয়েছে। তার মানে আমি যদি এখানে বলতে চাই যে স্যার এইখানে 100টা ছিল হচ্ছে হাইড্রোজেন আয়ন আর 100টা ছিল হচ্ছে নাইট্রেট আয়ন। এরা যখন জলীয় দ্রবণে চলে গেছে বা জলীয় অ্যাকুয়াস মিডিয়ামে গেছে তখন 100% বিয়োজিত হয়ে 100% কি মনে করো যে হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন প্রডিউস করছে আর 100% হচ্ছে নাইট্রেট আয়ন প্রডিউস করছে। আমার নাইট্রেট আয়ন দরকার নেই, আমার দরকার হচ্ছে হাইড্রোজেন আয়ন কত পার্সেন্ট ডিসোসিয়েট হয়েছে বা বিয়োজিত হয়েছে। ঠিক আছে, আসেন এবার এখানে আসেন। এখানে যে দুইটা আমি পাচ্ছি, একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে হাইড্রোজেন। এখানে ধরে নিলাম আমি 100 100 করে আছে, এটা মনে করে 100 আছে, এটা মনে করে 100 আছে। কিন্তু এই জায়গাটায় দেখা যাচ্ছে এটা হয়তো 75% ধরে নিলাম 75% বিয়োজিত হয়েছে। এটা যখন পানির ভিতরে দেওয়া হচ্ছে বা অ্যাকুয়াস মিডিয়ামে সলিউশন তৈরি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সে 100% বিয়োজিত হতে পারে, সে 100% বিয়োজিত হতে পারে না। এটাই হচ্ছে মেইন থিওরি যে উইক অ্যাসিড কখনো 100% বিয়োজিত বা ডিসোসিয়েট হতে পারবে না অ্যাকুয়াস মিডিয়ামে, মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো আর্মিনিয়াস বেস। তাহলে আর্মিনিয়াস অ্যাসিড পড়লাম, আর্মিনিয়াস বেস কি? যদি কোনো সাবস্ট্যান্স তাদের অ্যাকুয়াস মিডিয়ামে এই হাইড্রোজেন আয়নের জায়গায় হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করে বা ডিসোসিয়েট হয়ে যদি হচ্ছে হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করতে পারে তাদেরকে বলা হয় কি? বেস। ঠিক আছে, এবং সেটাকে বলা আর্মিনিয়াস বেস। যেমন দেখো আমরা যদি চিন্তা করি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি অ্যাকুয়াস মিডিয়ামে দেই, দিলে কি পাবা? সোডিয়াম আয়ন পাবা প্লাস হাইড্রোক্সিল আয়ন পাবা। ঠিক একই রকম ভাবে তুমি যদি মনে করো যে আরো অন্যান্য বেসগুলোর কথা চিন্তা করো, ঠিক আছে, তো আমরা তার মানে কি বুঝলাম? আর্মিনিয়াস বেস যে কম্পাউন্ডগুলা অ্যাকুয়াস মিডিয়ামে যাওয়ার পরে বা অ্যাকুয়াস মিডিয়ামে ডিসোসিয়েট হয়ে হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করবে তাদেরকে বলা হচ্ছে বেস। ঠিক আছে, এখানে কিছু एग्जांपल আছে দেখো, এগুলো তোমরা দেখলে পারবে আশা করি। আচ্ছা, এখানেও কিন্তু একই যে স্ট্রং বেস উইক বেস মনে থাকবে 100% যদি ডিসোসিয়েট হয়ে হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করে তাহলে সেটাকে বলা হবে স্ট্রং বেস, আর যদি 100% বিয়োজিত না হতে পারে তাহলে সেটা হচ্ছে উইক বেস, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, কিছু লিমিটেশন আছে আর্মিনিয়াসের মতবাদে, কিছু লিমিটেশন হলো যেমন দেখো কোন একটা সাবস্টেন্স সে অ্যাসিড নাকি বেস সেটা বোঝার জন্য আমাদের পানির সাথে মিশিয়ে দিতে হবে, পানির সাথে অ্যাকুয়াস মিডিয়াম তৈরি করা এটা একটা লিমিটেশন। যেমন আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আমি ডাইরেক্টলি মনে করো হাতে নিয়ে বলতে পারতেছি না যে ওকে আমার পানির সাথে মিশানো লাগতেছে, একটা মিডিয়াম তৈরি করা লাগতেছে, দেন আমি বলতে পারবো সেটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করতেছে, তাইলে আমি বলতে পারবো যে সেটা হচ্ছে একটা বেস। এটা একটা মানে একটা সলভেন্ট লাগে, কিন্তু এই বেস বা অ্যাসিডগুলোকে আমি আদার্স কোনো অর্গানিক সলভেন্টে পাচ্ছি না, আদার কোনো অর্গানিক সলভেন্টে মিশাতে পারছি না, সেই জায়গায় তার ডিসোসিয়েট হচ্ছে, সেগুলোকে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করতেছে। এটা একটা লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন তারা কি বলতেছে যে কিছু কিছু কম্পাউন্ড আছে, কিছু কিছু কম্পাউন্ড আছে যারা পানিতে বলে থাকে যার সাথেই মিশাও না কেন ওরা হাইড্রোজেন আয়ন প্রডিউস করে না বা হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করে না, তাহলে কিন্তু তারা বেস বা অ্যাসিড, যেটা আর্মিনিয়াস বলতে পারতেছে। ঠিক আছে, যেমন একটা एग्जांपल হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, এই অ্যামোনিয়াটা আবার হচ্ছে কোন কোন দিয়ে তোমার মনোক্সাইড লরি দিয়ে প্রমাণ করা দেওয়া হয় বা হচ্ছে ব্রিস্টল দিয়ে প্রমাণ করা দেওয়া হয়। ঠিক আছে, তো এই অ্যামোনিয়া গ্যাস কিন্তু হচ্ছে বা অ্যামোনিয়া এটা হচ্ছে কিন্তু একটা বেস, তো এটা বেস হওয়া সত্ত্বেও এটা কিন্তু হাইড্রোজেন আয়ন প্রডিউস করে না। থার্ড ওয়ান দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য আর্মিনিয়াস দ্য সল্ট প্রডিউস। আচ্ছা, আর্মিনিয়াস কিন্তু যে একটা বেস বা একটা অ্যাসিড রিঅ্যাকশন করার পরে সল্ট এবং ওয়াটার প্রডিউস করে, এখন স্ট্রং বা উইক এর উপর ডিপেন্ড করে তার সল্ট
সেটার কিন্তু একটা ভাগ থাকে, যেমন অ্যাসিডিক সল্ট, বেসিক সল্ট এরকম থাকে না। তো আমি আসলে এই কথাটা বলে যাই, ঠিক আছে? দেখো সে জাস্ট বলে গেছে যে এটা অ্যাসিড এটা বেস, কিন্তু যে সল্ট গুলো পাওয়া যায় সেই সল্ট গুলোর ভিতরেও কিন্তু হচ্ছে অ্যাসিডিক সল্ট আছে, আবার বেসিক সল্ট আছে। এখন আমরা যদি একটু চিন্তা করি, দেখো এখানে একটা রিঅ্যাকশন দেখায়, আমরা এই দুটো যদি রিঅ্যাকশন হয় কি হবে? প্রথমত আসে অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি পানি। এখন এই যে একটা সল্ট পাইলাম, এই সল্টটা কি অ্যাসিডিক সল্ট না বেসিক সল্ট? বেসিক সল্ট। শিওর? অ্যাসিডিক শিওর অ্যাসিডিক? শিওর অ্যাসিডিক কে বলছে? আর শিওর বেসিক কে বলছে? না আচ্ছা দেখো এখন দেখা যাক কি হয়, দেখা যাক এই জায়গায় এটা যদি ডিসোসিয়েট হয়, বিয়োজিত হয়, তাহলে এখানে হাইড্রোক্সিল আমি কতটুকু পাবো? ধরে নিলাম 75%, ধরে নিলাম 60% তো পাইছি। এই জায়গাটায় কত পাচ্ছি আমি? 100, ঠিক আছে? তো এই 70% হাইড্রোক্সিল আয়ন 100% রিঅ্যাকশন করতে পারবে? পারবে। এই কিন্তু এখান থেকে 70% সাথে রিঅ্যাকশন করবে। আমি তার সংখ্যায় চিন্তা করি, এখানে 75টা আছে আর এখানে হচ্ছে 100টা আছে। তো এই 100টা থেকে থেকে সেই 75টার সাথে রিঅ্যাকশন করে পানি প্রবেশ করবে, তাই তো নাকি? হ্যাঁ, বাকি যে এখানে 25টা থেকে গেল, 25% থেকে গেল, সেটা কি হাইড্রোজেন আয়ন থেকে গেল না? হ্যাঁ, এখন এই দুটো তো আলাদা আলাদা পাচ্ছি না, রিঅ্যাকশন করে একটা হচ্ছে ওই পাশে প্রোডিউস হইছে আর একটা হচ্ছে এই পাশে প্রোডিউস হইছে, এমন না। একটা পাত্র বা একটা মিডিয়ামের মধ্যে তৈরি হইছে, তাই না? তো ওই মিডিয়ামে বেশি আছে, মানে এক্সিস্ট করতেছে কি 25টা 25% হাইড্রোজেন আয়ন। তো কোন একটা দ্রবণের ভিতরে যদি হাইড্রোজেন আয়ন এক্সট্রা থেকে যায় বা এক্সিস্ট করে, তাহলে তার ক্যারেক্টারিস্টিক্সটা কি হয়? অ্যাসিডিক। পারা যাবে ওইখানে যদি why ammonium chloride is acidic salt is explained, বা I request Amini to explain this issue. পারা যাবে এটা ওইখানে দিবেন না পারলে দেখো 3 নম্বর পয়েন্টটা দিলে, হ্যাঁ 3 নম্বর পয়েন্টটা লিখে দিও। আমি কি 3 নম্বর পয়েন্ট এতটুকু বুঝাইলাম? আচ্ছা তাহলে ওটা লিখলে হবে। আমি সেটা বলি নাই, আমি কোশ্চেন বলছি why ammonium chloride is acidic salt. ঠিক আছে, আমরা বিভিন্ন সল্ট কি অ্যাসিডিক সল্ট বেসিক সল্ট বলি না, সেটা ব্যাখ্যা আমি বলি কেন বলি এটা, ঠিক আছে? পারা যাবে? এই না পারলে আরেকটা দেখাবো, তো দেখাবো। আচ্ছা তাহলে এবার একটা বেসিক দেখাই। এই দেখো তো এটা কি, এটা তো একটা সল্ট তাই না? সোডিয়াম ইথানয়েড, এটা হচ্ছে একটা সল্ট নাকি? বলো এটা কোন সল্ট, অ্যাসিডিক সল্ট না বেসিক সল্ট? বেসিক এর টপিক আর একটা সবাই না বলতে আপনি বলে দিতে যে বেসিক এটা না, ভাবলাম যে কেউ আমার পক্ষে থাকবে, আমার পক্ষে কেউ নাই। আচ্ছা এখন দেখো এই জায়গাটায় আমরা যদি একটু সংখ্যায় কাউন্ট করি, এটা তো 100% বিয়োজিত হবে না, কারণ এটা উইক অ্যাসিড। এটা কিন্তু জানি আমরা কি উইক অ্যাসিড, আর এটা কি স্ট্রং অ্যাসিড। কি হইলো স্ট্রং, আর এটা হচ্ছে অ্যাসিড। এখন দেখো তাহলে এটা যদি আমার অ্যাকুয়াস মিডিয়ামে থাকে, এটাও যদি অ্যাকুয়াস মিডিয়ামে থাকে, অ্যাকুয়াস মিডিয়ামে এটা কি 100% বিয়োজিত হতে পারবে? পারবে না। তখন দেখা যায় আমি ধরে নিলাম এটা হচ্ছে 70%
ডিসোসিয়েট হয়েছে বা বিয়োজিত হয়েছে, তার মানে কি 70% হাইড্রোজেন আয়ন প্রোডিউস করছে। কিন্তু এই ভদ্রলোক কি করছে, পুরো 100% হাইড্রোক্সিল আয়ন প্রোডিউস করছে। ঠিক আছে, তো এখন রিঅ্যাকশন হলো 70 এর সাথে এখানে মনে করো 70 এর রিঅ্যাকশন হবে, তাহলে বাকি যে এখানে যে 30% রেসিডিউ আকারে থেকে যাবে না, রিমেইনিং থাকবে না, সেটা কোথায় থাকবে, এই দ্রবণের মধ্যে থাকবে। তো এই দ্রবণ বা এই মিক্সচারের মধ্যে বা এই সলিউশনের মধ্যে আমার যদি হাইড্রোক্সিল আয়নের যদি আধিক্য থাকে বা রেসিডিউ আকারে যদি থাকে, তাহলে ওই সল্টটা কোন ধরনের সল্ট হবে। আর্নিয়া সম্বন্ধে আমরা কি কি পড়ছি, যেখানে হাইড্রোক্সিল আয়ন বেশি থাকবে বা হাইড্রোক্সিল আয়ন প্রোডিউস করবে সেটা কি বেস বা বেসিক। তাহলে এই যে সল্ট, এটাকে আমরা কি বলতে পারি স্যার, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বেসিক সল্ট। পারা যাবে এখন? আচ্ছা, যদি পারা যায় তাহলে খুবই ভালো, মুছে দিলাম। এরপরে চলে আসি আমরা ব্রোনস্টেড এন্ড লাউরি থিওরি। ব্রোনস্টেড এন্ড লাউরি বা লাউরি থিওরি, এটা আরেকটা নাম হচ্ছে কি প্রোটিনিয়ন থিওরি। প্রোটন, এটা বলতেছে কি, মানে ইনি একজন ইংলিশ কেমিস্ট ছিল, আরেকজন হচ্ছে ড্যানিশ কেমিস্ট ছিল। তো এরা দুইজন বলতেছে যে আমরা তো জানলাম আর্কিমিডিস বলতেছে যারাই হাইড্রোজেন আয়ন প্রোডিউস করতে পারবে তারা অ্যাসিড, যারাই হাইড্রোক্সিল আয়ন প্রোডিউস করতে পারবে তারা বেস। কিন্তু এরা বলতেছে না, শুধু প্রোডিউস করার ক্ষমতা থাকলে হবে না, ঠিক আছে, তারা রেসিডিউ দিতে হবে, দানশীল মনোভাব থাকতে হবে। বুঝতে পারছো? জাস্ট একটু চেঞ্জ, অর্থাৎ যে কম্পাউন্ড জলীয় দ্রবণ বা যেভাবেই হোক হাইড্রোজেন প্রোডিউস করবে, করার পরে সে হাইড্রোজেন আয়নটা আরেকজনকে দিয়ে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ যারা হাইড্রোজেন আয়ন বা প্রোটন ডোনেট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা অ্যাকসেপ্ট করে তারা কি শিওর, তারা কি আমি কি বলবো যে বলতে পারে। আর আরেকটা হচ্ছে কি যারা হাইড্রোক্সিল আয়ন কি আটকাই গেলে বল, আমি নোটিস এগুলো তো সব নতুন নতুন জিনিস না, এগুলো মনে করো সব আগে পড়ে আসছে তাই এই জরুরি এক্সারসাইজ ভালো দুইজনই রাখবেন আমার কাছে আরে লেখাই তো আছে বলো অ্যাসিড কি বেস, অ্যাসিড কি বেস, মানে এই প্রোটনীয় মতবাদ অনুযায়ী বা হচ্ছে প্রোটন থিওরি অনুযায়ী দেখতে পাচ্ছেন তাই না? হ্যাঁ আচ্ছা শুনো, তারা অর্থাৎ যারা প্রোটন বা হাইড্রোজেন ডোনেট করতে পারবে তারা অ্যাসিড, যারা অ্যাকসেপ্ট করতে পারবে তারা বেস। ঠিক আছে, সাইকেলের কনফিডেন্স দেখি যে আমি যখন চেনে গেছি একদম এরকম ভাবে উঠতেছিল, আবার ধ্বংস করে যাবে যে গ্রাফ হয় না এই সিরিজ গ্রাফ এরকম আবার ধ্বংস করে যাবে এরকম। আচ্ছা দেখো, তাহলে এটা আমার তেমন একটা বোঝানোর দরকার নাই, কারণ এটা তোমরা সবাই পড়ছো। দেখো এই জায়গাটায় আমরা যেমন হচ্ছে, আচ্ছা মোটামুটি সব তো জানো যে অ্যাসিড, সাপোজ একটা एग्जांपल দিয়ে দিই। হ্যাঁ দেখো মনে করো যে HCl সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে কি হয়, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো এইখান থেকে দেখো হাইড্রোজেন আয়ন যেটা প্রোটন, এই কথা বলে এই প্রোটনটা কি তাকে দিয়ে দিচ্ছে, সে অ্যাকসেপ্ট করতেছে, তাহলে হচ্ছে অ্যাকসেপ্টর আর এ হচ্ছে ডোনেট। ঠিক আছে, তাহলে যে ডোনেট করতেছে সে কি অ্যাসিড, আর যে অ্যাকসেপ্ট করতেছে সে কি বেস। সোজা, ঠিক আছে। আচ্ছা গেল এটা। এখন আমরা যে নতুন যে একটা ইউজ করব, আমি এখানে একটা কথা বলছিলাম পানি H2O, এটা কি অ্যাসিড না বেস? এটা নিরপেক্ষ, শিওর নিরপেক্ষ কি বললো, নিরপেক্ষ হচ্ছে প্রতিপক্ষ, ও দুইটা। ঠিক আছে, পানি হচ্ছে সে অ্যাসিড এবং বেস, সিচুয়েশন হচ্ছে সে পানি হয় অ্যাসিড, আর
এই যে HCl, এখানে যে HCl এটা ভেঙে গেলে কি হয়? আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী আমি যদি এদিকে দেখাই, হাইড্রোজেন আয়ন হয় প্লাস এরপরে এই যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা যদি আমি যদি পানিতে দিয়ে দিই এবং পানি যদি নেয়, তাহলে পানি হয়ে যায় হচ্ছে এটা হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোজেন আয়ন হয় নাকি হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে? এই হাইড্রোনিয়াম আয়ন, তাহলে পানি এখানে কি প্রোটন অ্যাকসেপ্টর, তাহলে প্রোটন অ্যাকসেপ্টর হইলে ব্রোনস্টেড লাউরি মত অনুযায়ী সেটাকে কি বলা হয়? বেস বলা হয়। অ্যাকসেপ্ট করছে তো? আচ্ছা, তাহলে অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্টর হচ্ছে কি বেস। তাহলে এই ক্ষেত্রে পানি হচ্ছে কি, এই ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে পানি হচ্ছে বেস, বেস। আচ্ছা, এইটুকু বুঝতে পারছো? তাহলে পানি যে বেস, আর পানি অ্যাসিড বানাবে। হ্যাঁ তো বাংলায় বলি না তো এই সমস্যা। আচ্ছা দেখো, এই জায়গাটায় অ্যামোনিয়া, আর এটা হচ্ছে পানি। এখন আমরা যদি চিন্তা করি পানি ভেঙে গেলে কি হয়? হাইড্রোজেন আয়ন প্লাস OH। এখন এটা রিঅ্যাকশন করার পরে যেটা হয় হচ্ছে সেটা হচ্ছে NH2 প্লাস হাইড্রোজেন। ভাই অ্যামোনিয়া একবারে লিখে দেওয়া যায়, এটা হয়, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, তাহলে এই যে প্রথম যে ঘটনাটা ঘটতেছে, আমি এইটুকু লেখার মিনিংটা আমি বুঝাবো, আমি ডিরেক্টলি এটা না লিখে কেন এটা লিখি? এই জায়গাটায় যে পানি থেকে হাইড্রোজেন আনা হচ্ছে, হাইড্রোক্সিল আনা হচ্ছে, এখানে প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন আয়ন সেইখান থেকে অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন গঠন করে, অ্যামোনিয়াম আয়ন গঠন করে। এরপরে এই যে অ্যামোনিয়াম আয়নটা গঠন করবে শুধু একটু দেখো, তাহলে এই জায়গা পানি কি বলতো প্রোটন ডোনার, প্রোটন ডোনেট করতেছে, তাহলে এইখানে পানি কি শিওর? ঠিক আছে জাস্ট, তাহলে এটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে, তাহলে একই পানি যে বলে না যে একই একই অঙ্গকে দেখা হলো শুরু। আচ্ছা মুছে দিলাম, এই টাইমারটা বাড়াই দিন। আচ্ছা তারপরে দেখো, এবার চলে আসি আমরা লুইসের কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস করতে গিয়ে। আরেকটা একটু জোরে শীত লাগাও না, হাত তুলে একটু জোর দিয়ে তুলো। স্যার মনে করে হাত তুললে শুধু উত্তর দেওয়া লাগবে। উত্তর তো আমি যাকে তাকে ধরতে পারি, তোমার কি মনে হয় যে আমি জানি না যে আমার কাছে ঠিক আছে? আমি একটা হঠাৎ করে একজন লুইস অ্যাসিলের নাম স্মরণ করছিলাম, মনে পড়ে কমপ্লেক্স কম্পাউন্ডের? হ্যাঁ কার কার মনে পড়ে? আমাদের বেশি স্যার আপনার কথা একটু স্টার্টটা বুঝিয়ে দিয়েছি। আমার মনে তো আরো কাটে না, বুঝলে যে রিসেন্টলি আমরা এটা বেড়ে গেছি স্যার বয়স তারপর ওই লেভেলের মধ্যে বলি এখন মনে করো যে আজকে আসার সময় মেট্রো পরীক্ষা করে আমি পকেট থেকে ফোন বের করছি, মনে হচ্ছে ম্যাম যে আগারগাঁও থেকে রাস্তা কি অবস্থা, আমি ফোন দেখে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ চেক করছি, তারপরে হচ্ছে তোমার একজন দেশের বাইরে একবার কথা বললাম হোয়াটসঅ্যাপে, কথা বলে তারপর ফোন করে গেছি।
আমি এটা এসে মনে করতে চাই না, মানে পকেট থেকে ফোন বের করছিলাম তো ম্যাথ দেখে পিডিএফ দেখে চলো বের করে লিংক দেখে চলে ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আর এই ভিতরে ঢুকে যায় কেন, এই আইওএস এর জয়েন করার পর প্রচুর করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হচ্ছে, কোনটা কোনো গ্রুপে মেসেজ আসে, নোটিফিকেশন দেখা যায় নোটিফিকেশন ওই যে ঢুকে দেখা যায় এখান থেকে ওইখানে এইভাবে ঢুকে যায়। আর আলটিমেটলি আমি যে লক করতে শুনে ফোনটা বের করছিলাম এবং মাঝে মাঝে এমন হয় ভুলেই যাই যে আসলে আমি কেন পকেট থেকে ফোন বের করছিলাম বা কেন আমি ফোনটা ধরছিলাম বা কেন আমি এটা ওপেন করছিলাম। আচ্ছা যাই হোক, আমি একটা কথা বলছিলাম, দেখো এই কার কার মনে পড়ে একটু দেখো তো। স্যার বলিস এটা কি কমপ্লেক্স কম্পাউন্ড? এই কমপ্লেক্স কম্পাউন্ডে আমি একটা কথা বলছিলাম, সেই কথাটা কি বলতো, ডেফিনিশন থেকে বুঝতে মনে করতে হবে। স্যার এই যে তিনটা বলো বলো, সমস্যা নেই বলো। তিনটা লোড পেয়ার তিনটা রোল প্লে করবে। লোড পেয়ার আচ্ছা ঠিক আছে, নাম সে বলো, সমস্যা নেই, যা পারো তোমার কথা রেকর্ডিং হবে, আমার কথা আমি স্লো যাই না, আপনাকে রেকর্ড করতে হবে দেখি না। আপনি কি পরে আবার ভয়েস দিবেন? ঠিক আছে, এটাই করতে চাই, এটাই করতে। আচ্ছা একটু মনে করার চেষ্টা করো, স্লাইড কি যাবো কমপ্লেক্স কম্পাউন্ড স্লাইড না অনুযায়ী স্যার দেখো। বলেন আর বলে তো আচ্ছা, গত বছর মানে কলেজের রেজাল্ট পাওয়ার পর ধরলাম, কলেজের রেজাল্ট পাওয়ার পর কি করছিলাম, কে কি করছিলাম, শুয়েছি স্যার আমি একটা ওপেন করে দিই ঘুম থেকে উঠে দেখো রেজাল্ট হয়ে গেছে। ঠিক আছে, আরো অনেক ব্যস্ত ছিলাম স্যার, কোচিং এ ছিলাম। আচ্ছা, আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখে কোথাও থেকে বাইরে চলে গেছি, ঘুম থেকে উঠে দেখে চেষ্টা, ঠিক আছে। ও স্যার তখন আমি টিম ছিলাম, মনে পড়ছে তখন রেজাল্ট পেয়েছি। ও না হয় নতুন ওয়ার্ড ক্লাস করে, তোমরা কি কি করছো, তোমরা কি কি করছো, তাহলে কি মিষ্টি খাইছো না টুরিস্টলাম উত্তর বলে, আর আমি ফোনে ডাটা অন করছিলাম। এটা মনে আছে 3-4টা ক্লাস আগে বলে দিছিল ইম্পর্টেন্ট কেন একটা বলে বুঝাইছিলাম তখন ওদের এই জিনিসটা ভাবে কিন্তু আজকে মনে করে এটা চলে আসছে সামনে, আমরা যেমন তো এই কথা গেছে, ঠিক আছে। ওই মাথায় গিয়ে দেখা মনে একজন স্পেসিফিক ব্যক্তি নাকি তার স্টোরেজ এত যে আসলে আমি নিতে পারতেছি না এরকম। আচ্ছা দেখ ভাই, আচ্ছা আমরা তো এই মজা করি না, আমি সেটা সিরিয়াস হয়ে যাব, ঠিক আছে। দেখো আরে চুপ, এখন চুপ, মজা শেষ। এই যে পানি, এই পানি গঠন করার পরে এরকম ছিল না, লং পেয়ার ইলেকট্রন ছিল না, লং পেয়ার ইলেকট্রন ছিল ছিল। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। লুইস অ্যাসিড এর ডেফিনিশন কি বলছে, যে কোনো কম্পাউন্ড বা লুইস অ্যাসিড তারাই হবে যারা তাদের লং পেয়ার ইলেকট্রন কি করতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারবে। আর লুইস বেস কারা, যারা ডোনেট করতে পারে, তাই তো, দ্যাট ক্যান ডোনেট এ পেয়ার অফ ইলেকট্রন টু কোভ্যালেন্ট। এইটুকু বোঝা হয়। স্যার আরেকবার বলেন। আচ্ছা লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড বলতেছে কি দেখো, লুইস অ্যাসিড is a substance that can accept a pair of electron to form a covalent bond। মানে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার সময় যদি কেউ লং পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, কোভ্যালেন্ট বন্ড তো আসলে হয় না, কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করে বা কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড যেটাকে বলে,
সন্নিবেশ সমযোজী বন্ধন, এবার মনে হয় আমাদের একটু বুঝতে, তাই না? তো এখন এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? অর্থাৎ যখন কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে তখন যদি কেউ লং পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেটাকে বলা হয় অ্যাসিড না বেস বলো, একটু দেখে বলো। আর যে বন্ধনটা ডোনেট করতেছে বা যে বন্ধন মহিলা ডোনেট করতেছে বেস। এখন কি আমাদের মাথায় আসে না আমরা আসলে কি পড়াইছিলাম? পাশে স্ট্রাকচার আঁকা আছে, দেখো এই জায়গাটায় কি দুই জোড়া লং পেয়ার ইলেকট্রন আছে। লিগ্যান্ডের ডেফিনিশন কি ছিল? যারা লং পেয়ার ইলেকট্রন সেন্ট্রাল মেটাল আয়ন বা সেন্ট্রাল অ্যাটম থেকে ডোনেট করতে পারে, তাই না? তাদেরকে বলা হয় লিগ্যান্ড। এবার লিগ্যান্ডিং এন্ড বাউন্ড, এই ডোনেট করতেছে কি অ্যাসিড না বেস? বেস। এই ভদ্রলোক অ্যাকসেপ্ট করতেছে চলে গেছে। এখন মনে পড়ে দেখো আমি বলছিলাম না যতগুলো মেটাল আয়ন বা সেন্ট্রাল আয়ন থাকে একটা কমপ্লেক্স কম্পাউন্ডে তারা হচ্ছে অ্যাসিড। মনে পড়ে না স্যার? মনে পড়ে না? মনে পড়ে না? তাহলে সেদিন তো বুঝছিলাম। আচ্ছা না, মাঝে মাঝে ইচ্ছা করে দেখো, ঠিক আছে না? আচ্ছা দেখো, তো এখন যেটা আমরা চিন্তা করতেছি, তাহলে এই জায়গাটায় আমরা যদি একটু চিন্তা করি, নরমালি তো আমরা জানি দেখো যার কাছে লং পেয়ার ইলেকট্রন থাকবে সে ডোনেট করতে চাইবে, তার মানে সে কি বেস। অর্থাৎ যে সকল কোভ্যালেন্ট কম্পাউন্ডের ভিতরে আমার লং পেয়ার ইলেকট্রন থাকবে তাদেরকে বলা হচ্ছে বেস। আর সে যাদেরকে ডোনেট করবে তাদেরকে বলা হচ্ছে লুইস অ্যাসিড বা অ্যাসিড। ওকে, আচ্ছা দেখো এখানে কিছু কিছু কথা বলা আছে। এখানে আমরা যদি এটা হাইড্রোজেন, এটা হচ্ছে লুইস অ্যাসিড, কেন সে প্রোটন আর এর কাছে হচ্ছে দেখো লং পেয়ার ইলেকট্রন যার কাছে আছে সে হচ্ছে ডোনেট করবে বেস। এই ডোনেট করবে তাহলে এটা বেস, এ অ্যাকসেপ্ট করতেছে তাহলে এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? দেখো এখন চলে আসি, আমি পরীক্ষাটা ওইগুলো দিব না, পরীক্ষা দিলে যে এইগুলো, ঠিক আছে? কারণ আমি ইউনিভার্সিটিতে উঠে গেছি না। এখন চিন্তা করো এই জায়গাটায় তাহলে আমি এই যে এইটাকে কি বলতে পারি বলো তো? বা হচ্ছে এটা কোনভাবে লেখা যায় ক্রোমিয়াম 3 প্লাস লিখে দেওয়া যায়, তাহলে এটাকে আমি বলতে পারি স্যার এই লুইস বানান কি এই? হ্যাঁ লুইস কি অ্যাসিড বলতে পারি, আর এটাকে আমি কি বলতে পারি? লুইস বেস। আর এই কথাটাই কিন্তু বুঝলাম না? এটা কমপ্লেক্স কম্পাউন্ড পড়ানোর সময় একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টারের সাথে কানেক্টেড। আচ্ছা তারপরে দেখো কয়টা বাজে? আর একটু পরে, ঠিক আছে? আচ্ছা যাবে, এটাই শেষ বলে ফেলছি। আমরা যদি প্রপার্টিস এর কথা চিন্তা করি, অ্যাসিড বেসের প্রপার্টিস দুই ধরনের প্রপার্টিস, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস আর একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিস কি? ধরো আমি দেখতে কেমন, গায়ের রং কি, চুলগুলো কেমন, চোখ কেমন, চশমা পরি কিনা না পরি কিনা এরকম। আর কেমিক্যাল আমার ভেতরে যেগুলো হচ্ছে। এখন কথা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। আর আমাদের একটা কোশ্চেন দিছিলাম মনে পড়ে? হ্যাঁ স্যার মনে আছে স্যার, আমরা উল্টা লিখেছেন। হ্যাঁ এটা কি লিখছিলাম স্যার আপনি দিছিলেন কেমিক্যাল প্রপার্টিজ, আমরা দিছিলাম ফিজিক্যাল প্রপার্টিজ। ঠিক আছে? কেমিক্যাল প্রপার্টি যখনই বলবে তখন সেটাকে একটা রিঅ্যাকশন দিতে হবে। কি দিতে হবে? রিঅ্যাকশন। সে কার সাথে কোন ধরনের রিঅ্যাকশন করতে হবে, ঠিক আছে? স্যার একটা রিঅ্যাকশন কেন একটা কোন নাম্বার যদি এক রিঅ্যাকশন করতে এক কিন্তু 10টা রিঅ্যাকশন দেবো সমস্যা নেই, নাম্বার নাম্বারের উপর ডিপেন্ড করে তোমার যেগুলো মনে হচ্ছে দিবেন। যেমন আমি একটা কোশ্চেন নরমালি কোশ্চেন ইগনোর হয়েছে যে ক্লাস নিলাম, আমি একটা ডিপেন্ড হচ্ছে একটা কোশ্চেন রাখি অ্যাসাইনমেন্ট থেকে একটা মানে চাইলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যাই লিখবেন যেটা মুখে নাম্বার দিতে হবে, এবং যেটা নাম্বার সর্বোচ্চ দিয়ে রাখি একটা কোশ্চেন 10 নম্বর। কারো যদি পাস করতে ঝামেলা হয়ে যায় তুমি 8 দিয়ে দিবে। এতটুকু লিখছে বিশ্বাস করো, আমাদের ওই সেমিস্টারে দেখলাম আমরা 4 লাইন 5 লাইন লিখছে, তো কি লিখছে
কোশ্চেন যেটা লিখছি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট it is important in our textile industry মানে এই সমস্ত দিয়ে টিচার লেগে গেছে কিভাবে হার্ড দিতে হচ্ছে তাই কারণ হচ্ছে দারুণ রাষ্ট্র হচ্ছে না অনেক কষ্ট করতেছে আচ্ছা যেটা বলতেছিলাম ফিজিক্যাল প্রপার্টিজ নরমালি অ্যাসিড গুলো কি অ্যাসিড সাতটা যে সাতটা একটু টক at least সালফিউরিক অ্যাসিড আর মুখে না দিলেও ভিনেগার তো মুখে দিছে ওইটা তো 5% 5 to 10% সাইডিক অ্যাসিড লেগ ঠিক আছে এগুলো তো মুখে দিছে তো এটা সাতটা তো এজন্য বলতেছিলাম একটু বলছে অ্যাসিড হ্যাভ এ শর্ট ঠিক আছে তারপর দেখো বলছে অ্যাসিড ডিজলভিং ওয়াটার টু ফর্ম সলিউশন অফ কন্ডিউস ইলেকট্রিসিটি আমরা যদি চিন্তা করি D2O এই পানিটা কি হচ্ছে মানে বিদ্যুৎ পরিমাণ করে ইলেকট্রিসিটি কন্ডাক্টিং না পানি কখনো ইলেকট্রিক না কেন কারণ হচ্ছে আয়ন নাই এটা D2O ডিস্টিলড ওয়াটার এই ডিস্টিলড ওয়াটারে কিন্তু কোনো আয়ন থাকে না ওই যে হার্ড ওয়াটার সফট ওয়াটার পড়েছিলাম না মনে পড়ে সেই জায়গাটা কি পড়েছিলাম ওই যে আয়ন ক্যাটায়ন আছে না অ্যানায়ন আছে এটার উপরে কিন্তু হার্ড সফট ওয়াটার বলি তো যখন কোনো আয়ন থাকবে না সেটা একদম 100% পিওর ওয়াটার এই পিওর ওয়াটার কখনো ইলেকট্রিসিটি পাস করে না ঠিক আছে কিন্তু যখন আমাদের আয়ন থাকবে এখন হচ্ছে স্যার পানি যখন আমরা গরম করি হিটার দিয়ে কাজ লাগলেও শর্ট করে তাই না স্যার ওর ভিতরে তো ইয়ে আছে আয়ন আছে না আয়ন আছে থাকার কারণে ওর ভিতরে কিন্তু আয়ন ইয়ে আছে ইলেকট্রিসিটি পাস হচ্ছে কাজ করলে কোনো সমস্যা যেমন আমরা এটা বলছিলাম আমি একদিন ডিজাইন করতে গিয়ে এটা দেওয়া আছে আর ডিম নাকি সিদ্ধ করতেছি আমি হাতে দিতে গেছি মাথায় নাই তো যাই হোক ঠিক আছে কিছু করবা না তো এই জন্য বলছে অ্যাসিড যখন আমি সেটার সাথে ডিসলভ করব অ্যাসিড কি প্রোডিউস করে আর্মিনিয়াস তেলমিসিড হাইড্রোজেন প্রোডিউস করে আউটপুট প্রোটোনিয়াম মতবাদ মনোস্টার লাউরি মতবাদ অনুযায়ী কি বলছে প্রোটন ডোনেট করতেছে আবার লুইস অ্যাসিড অনুযায়ী বলছে এটা আয়ন এখন যে ক্যালসিয়াম আয়ন কি পজিটিভ তো অ্যাসিড যদি তোমার কোনো আয়ন যদি ফর্ম করে তার মানে ওই পানিতে যখন অ্যাসিডটা পানির ভিতরে মিশাবে তখন সেটা কি সে আয়ন ফর্ম করতেছে না তো আয়ন ফর্ম করা মানে কি সে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং হয়ে যাচ্ছে না এইজন্য বলা হচ্ছে দেখো অ্যাসিড ডিসলভ ইন ওয়াটার টু ফর্ম সলিউশন হুইচ মানেটা ভুল আছে হুইচ প্রোডিউস ইলেকট্রিসিটি এখন বুঝতে পারছো অ্যাসিডিক পানি বা পানির ভিতরে যদি অ্যাসিড মিশাই আছে সেটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং হবে আবার অবস্থায় গেছে তারপরে কি ছিল বলতো তোমরা বলো কালার ছিল লিটমাস পেপারে লিটমাস পেপারকে লাল করে আরে ওই দিন কাজ শুরু করেছে এই ওই ক্লাস হচ্ছে চুপ 5 মিনিট পরে ক্লাস শেষ করে আসছে এখন দেখো এখানে বলা হচ্ছে যে সে ব্লু লিটমাস পেপারটাকে লাল করেছে এটা আমি ছোটবেলা থেকে বলি যে অ্যাসিড এটা করে pH 7 এর নিচে হবে ঠিক আছে আচ্ছা এই বেসের প্রপার্টিজ গুলো হচ্ছে একই রকম তাই না তারপর দেখো এটা হচ্ছে বিটা ঝাঁঝালো বা হচ্ছে মনে হচ্ছে যেটা কি বলে বিরক্তিকর স্বাদ সাবানে যেমন মুখে গেছে না লাউরের প্রপার্টি কাপড় কাপড় ছোটা কাপড় যখন মুখের ভিতরে যে পড়ে চলে যায় না বিরক্তি লাগে ঠিক আছে যে মহিলা তাতে লাগে ঠিক আছে যেমন আমার এক সময় এটা এখন একটু কম তাই কারণ আমি এখন দিতে দিই না তারপর দেখেন অ্যালকালি কার্ড লেট সরি লেট লিটমাস পেপার টু ব্লু এটা নরমাল আর pH হচ্ছে 7 ঠিক আছে এই হচ্ছে তার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ এরকম কেমিক্যাল রিঅ্যাকশন করতে তারপরে মনে করো সে হচ্ছে তোমার তারপরে অ্যাডিশন রিঅ্যাকশন দেয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন সালফিউরিক অ্যাসিড দেয় এই যে রিঅ্যাকশন মেকানিজমের ভিতরে আমরা যখন ব্যাস দেয়
এই রিঅ্যাকশন মেকানিজমের ভিতরে যখন আমরা ঢুকবো তখন এইগুলো হচ্ছে ক্লিয়ার। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস নাকি শেষ করলাম।